হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড নাম্বার 10। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। এপিসোডের শুরুতেই দেখি জুন রিউকে আবার প্রপোজ করে, সব কিছু নতুনভাবে শুরু করার জন্য। আর রিউ সেই রিংটা পরে দেখতে লাগে। সিন চেঞ্জ হয়। সিয়ংহো তার বাসায় যাওয়ার সময় রাস্তায় রিউকে দেখতে পায়। এরপর তারা একটা প্লেগ্রাউন্ডে বসে। সিয়ংহো তাকে কিছু বলার আগে রিউ বলে দেয় আজ তাকে জুন প্রপোজ করেছে। এতে সিয়ংহো বলে ও কি পাগল নাকি, সবকিছু শেষ হয়ে গিয়েছে আর এখন অনেক দেরিও হয়ে গিয়েছে, তাহলে ও আবার এইসব কেন করছে। রিউ বলে আর যদি দেরি না হয়ে থাকে, আজ যখন জুন আমায় প্রপোজ করেছে আমার মনে হচ্ছিল এখনো দেরি হয়নি। জুন যখনই আমার আশেপাশে থাকে ওর সাথে কাটানো সবকিছু আমার মনে পড়তে লাগে। সিয়ংহো বলে আমি পাশে আছি তবুও। রিউ বলে হ্যাঁ। সিয়ংহো বলে আমি আমার ফিলিংস তোমাকে বলেছি এরপরেও। রিউ বলে হ্যাঁ। সিয়ংহো বলে তাহলে কি এই জন্যই কাল তুমি আমায় ছেড়ে জুনের সাথে হসপিটাল গিয়েছিলে। রিউ হ্যাঁ বলে, আর বলে হয়তো আমি ওর উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই। সিয়ংহো বলে তুমি কি আমার উপর ডিপেন্ডেন্ট হতে পারো না। রিউ বলে আমার কাছে তুমি এখনো সেই ছোটবেলার একটা ফ্রেন্ডের মতোই, যে উঁচু থেকে ভয় পেত আর যার সাথে আমি আইসক্রিম শেয়ার করতাম। আর হয়তো তুমিও আমায় পছন্দ করো না, আমরা ছোট থেকে একসাথে ছিলাম, তাই হয়তো তুমি আমার সাথে থাকতে চাও। সিয়ংহো বলে না জেনে কিছু বলো না, তোমার ফিলিংসের ব্যাপারে হয়তো আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমার ফিলিংস নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া সেই মিল্কশেকটা এখনো এক্সপায়ার হয়নি আর আমি এখনো উঁচু থেকে ভয় পাই না। এরপর সে চলে যায়। পরের দিন দানহোর আর্টিকেল পাবলিক হয় আর ময়ূম দানহোর সাথে নিজের ছবি দেখে ব্লাশ করছিল। তখন দানহো তাকে কল করে বাইরে আসতে বলে আর সবাইকে অ্যাজ আ থ্যাংক ইউ লাঞ্চ দেয়। তখন ময়ূম দেখে সে আজও ম্যাট ফ্ল্যাট ওয়ালা টি শার্টটা পরে এসেছে। এতে ময়ূম বলে তুমি প্লিজ এই টি শার্টটা পরো না, দরকার হলে আমি তোমায় অন্য একটা টি শার্ট কিনে দিব। দানহো রিজন জিজ্ঞেস করলে ময়ূম তাড়াতাড়ি সেখান থেকে পালায়। এদিকে সিয়ংহো জানতে পারে তাদের কনস্ট্রাকশন সাইডে একটা প্রবলেম হয়েছে। সেখানে গেলে মিয়ং জানায় একজন লোক কমপ্লেন করেছে, তাই ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট থেকে কাজ বন্ধ করার অর্ডার এসেছে। সিয়ংহো বলে সে তো সবার সাইন নিয়েছিল। মিয়ং জানায় ফ্যামিলিরই এক মেম্বার্স কমপ্লেন করেছে। এইদিকে দানহো ময়ূমের সাথে নিজের পিক দেখে ব্লাশ করছিল। তখন তার বস বুঝে ফেলে দানহো এই মেয়েটার জন্যই ভলেন্টিয়ার করেছে। এতে বস তাকে গুড লাক উইশ করে। অন্যদিকে ময়ূম আর্টিকেলের কমেন্টস আর দানহোর রাইটিং এর তারিফ করতে বিজি ছিল। এতে রিউ বলে কি ব্যাপার, তুমি 1 ঘন্টা ধরে রাইটার দানহুয়েরই তারিফ করে যাচ্ছ। এরপর সিয়ংহো বাসায় যাওয়ার সময় রিউর আম্মুর সাথে তার দেখা হয়। রিউর আম্মু তাকে বাসায় লাঞ্চে ইনভাইট করে। রিউর আম্মু একটা মিটিংয়ে যাবে, তাই সিয়ংহোকে খাবার দিয়ে সে চলে যায়। কিছুক্ষণ পর রিউ তার রুম থেকে নিচে আসে। রিউ সিয়ংহোকে জিজ্ঞেস করে তার আম্মু কোথায়। সিয়ংহো বলে সে একটা মিটিংয়ে গিয়েছে। এতে রিউ আবার তার রুমে চলে যাচ্ছিল। সিয়ংহো বলে তুমি কি আমায় ইগনোর করছো। রিউ বলে না এমন কিছুই না, আমি কিছু খাওয়ার জন্য এসেছিলাম, তাছাড়া তুমি সেই মিল্কশেকটা ফেলে দিও। এটা শুনে সিয়ংহুরও খারাপ লাগে। রিউ বলে আমি অ্যাডভান্স তোমার অ্যান্সার দিয়ে দিলাম, কারণ তুমি আমার জন্য একটা ভালো ফ্রেন্ডের থেকে বেশি কিছুই না। সিয়ংহু বলে তুমি কি এই ব্যাপারে আর একবার ভাবতে পারবে না। রিউ ডিরেক্ট না করে দেয়, বলে হয়তো কিছুদিন অকওয়ার্ড লাগবে, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ কখনোই নষ্ট হবে না। সিয়ংহো বলে আর ফ্রেন্ডশিপ এমন কিছুই নেই। রিউ তার রুমে চলে আসে। তখন পাস্টের একটা সিন দেখানো হয় যখন রিউ সার্জারির সাকসেস হয় আর জুন সবসময় তার পাশেই থাকতো। এতে রিউও অনেক হ্যাপি ছিল। পুরোপুরি সুস্থ হলে রিউ আবার অফিস জয়েন করে আর আবার স্ট্রেস নিতে লাগে। তাছাড়া তার টিম মেম্বার্সরা মিথ্যা বলে সব কাজ তাকে দিয়েই করাতো। একসময় রিউ কাজ ছেড়ে দেয় আর চুপচাপ বাসায় পড়ে থাকতো। আর এতে জুনও বোর হয়ে যায়। আর একদিন জুন একাই পার্টিতে যায়। এরপর রিউও তাকে খুঁজতে সেই পার্টিতে চলে যায়। রিউ ভাবে সে একটা মেয়েকে কিস করছিল, কিন্তু জুন সেই মেয়েকে লেন্স লাগাতে হেল্প করছিল। আর এইভাবে পার্টিতে যাওয়ার কারণে জুনও রেগে যায় আর সে রিউকে খারাপ ভালো অনেক কথা শুনিয়ে দেয়। এর জন্য রিউ বিয়েটাও ভেঙে দেয়। এরপর জুন যখন তাকে আবার প্রপোজ করেছিল, রিউ বলেছিল আমাদের রিলেশন ঠিক হতে পারবে না। জুন তাকে সরি বলে ওই দিনের জন্য। রিউ বলে তুমি তোমার বেস্ট ট্রাই করেছো, আর আমার ক্যান্সার যে কোনো সময় ব্যাক আসতে পারে, তাই আমি সব সময় টেনশনেই থাকবো। হয়তো 5 বছর একদম সুস্থ থাকবো, আবার হঠাৎই কিছু হয়ে যেতে পারে, তাই আমি আর কাউকে চাই না। আমি একাই আমার ড্রিম নিয়ে থাকতে চাই।
আর সে জুনের প্রপোজালও রিজেক্ট করে দেয়। মানে সে সিয়ংহুকেও এই জন্যই দূর করে দেয় যেন পরে কারো কষ্ট না হয়। পরের দিন ইউন্দুর বেবি সিটার আসে না, আর দানহুকেও কাজে যেতে হবে। ইউন্দু বলে সে তার ফ্রেন্ড ময়ূমের সাথে থাকবে, কিন্তু ময়ূমকেও তো কাজে যেতে হবে। তাই ময়ূম বলে ইউন্দুকে তার আম্মুর সাথে রেখে যেতে, আর ইউন্দু সবার সাথে ফ্রি হয়ে যায়। অন্যদিকে সিয়ংহুও তার কনস্ট্রাকশনের প্রবলেম সলভ করে ফেলে, কিন্তু বেশি প্রেশার নেওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার চোখ খুলে সে তার বাসায় ছিল, আর রিউকে তার সামনে বসা দেখতে পায়। সিয়ংহু বলে, এটা কি সত্যি তুমি? আর আমি যখনই সিক হই তুমি কেন আমার পাশে থাকো? এরপর সে আবার ঘুমিয়ে যায়। অন্যদিকে ময়ূম এসে দেখে ইউন্দু তার রুমে ঘুমাচ্ছে। তখন ময়ূম তাকে দেখতেই লাগে। কিছুক্ষণ পর দানহু আসে ইউন্দুকে নিতে। তখন ময়ূম বলে, ইউন্দু অনেক বেশি কিউট, যদি সে আমার মেয়ে হতো। এটা বলে সে আবার এম্বারেসড ফিল করে। এইদিকে সিয়ংহুর ঘুম ভাঙলে সে রিউকে তার বিছানায় ঘুমাতে দেখে। সিয়ংহু তাকে ঢেকে দিতে লাগে, কিন্তু রিউর ঘুম ভেঙে যায়। সিয়ংহু জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করছো? রিউ বলে, মিয়ং আমায় বলেছিল তুমি সিক, আর যেহেতু তোমার আম্মু বাসায় নেই তাই আমি এসেছি। আর তুমি সিক, আমায় কল করলেই পারতে। সিয়ংহু বলে, এখন থেকে কখনোই আমি তোমায় কল করব না, যাই হোক না কেন। তাই এখন তুমি চলে যাও। রিউ বলে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আগে দেখে নেই তোমার ফ্রিজে খাবার আছে নাকি। এরপর রিউ নিচে খাবার আনতে যায়, আর সিয়ংহু রিউর ব্যাগে একটা ফাইল দেখে, আর সে জেনে যায় রিউর স্টোমেক ক্যান্সার ছিল, আর এটার সাইড এফেক্ট এখনও মাঝে মাঝে হয়। রিউ খাবার নিয়ে আসলে সিয়ংহু জিজ্ঞেস করে, এটা কি, আর এখানে তোমার নাম কেন? রিউ বলে, রিপোর্ট আর কি, আমার এটা ওই দিনই নিয়ে নেওয়া উচিত ছিল, আজ নিয়েছি আর তুমিও দেখে ফেললে। সিয়ংহু বলে, তুমি কি এজন্যই কোরিয়া চলে এসেছো? তুমি কবে থেকে সিক? রিউ বলে, সিক ছিলাম কিন্তু এখন ঠিক আছি। সিয়ংহু বলে, তুমি কি আমায় ফ্রেন্ড ভাবো না? নয়তো তুমি এত বড় একটা ব্যাপার আমায় কেন বলনি? রিউ তাকে শান্ত করার ট্রাই করে, কিন্তু সিয়ংহু বলে, তুমি এত বড় ব্যাপারটা আমাদের থেকে কিভাবে লুকিয়ে রেখেছো? তুমি কি জানো না স্টোমেক ক্যান্সারে কত রিস্ক থাকে? তখন সেখানে সিয়ংহুর আর রিউর আম্মু চলে আসে, আর তারা ক্যান্সারের কথা শুনে ফেলে। রিউর আম্মু জিজ্ঞেস করে, কার হয়েছে ক্যান্সার? রিউ তার আম্মুকে দেখে কান্না করে দেয়। তার আম্মুও তাকে জড়িয়ে ধরে। রিউর আম্মু রিউকে হসপিটাল নিয়ে যেতে চায়, আর সিয়ংহুর আব্বুকে কল করতে বলে। রিউ বলে, আমি ঠিক আছি, হসপিটাল যেতে হবে না। রিউর আম্মু বলে, তোমার ক্যান্সার হয়েছে, তুমি কিভাবে ঠিক আছো? রিউ বলে, আমি অলরেডি সার্জারি করিয়ে ফেলেছি 3 বছর আগে ইউএসএ। তার আম্মু বলে, আমায় কেন বলনি? আর সে স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। রিউও তার আম্মুর পিছে পিছে যায়। রিউর আম্মু বাসায় এসে তার আব্বু আর ডংজিনকে এই ব্যাপারে বললে তারাও শক হয়ে যায়। তখন তার আম্মু তার পেট চেক করতেই সার্জারির দাগ দেখতে পায়। এতে সে আরও স্যাড হয়ে যায়। রিউর আম্মু তাকে সবকিছু খুলে বলতে বলে। রিউ বলে, 3 বছর আগে হেলথ চেক আপের করার সময় জানতে পারি আমার স্টেজ 2 এর স্টোমেক ক্যান্সার হয়েছে। তখন আমি সার্জারিও করে ফেলেছি। আম্মু জিজ্ঞেস করে, এর জন্য কি জুন বিয়ে ভেঙে ফেলেছে? রিউ বলে, এমন কিছুই না, জুন সবসময় আমায় সাপোর্ট করেছে। সে তো কাজ বাদ দিয়েও আমার কেয়ার করত, কিন্তু আমি চাই না আমার জন্য সে আর সাফার করুক, তাই আমি বিয়েটা ভেঙে ফেলেছি। তার আম্মু এইসব শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তার আব্বু জিজ্ঞেস করে, এখন তো তুমি ঠিক আছো তাই না? রিউ বলে, হ্যাঁ, সে এখন একদম ঠিক আছে। অন্যদিকে সিয়ংহুর আম্মু তার জন্য খাবার নিয়ে আসে, আর বলে, তুমিও তো 3 বছর আগে ইউএসএ ছিলে, তাহলে তুমি রিউর ব্যাপারে কিভাবে জানো না? এরপর 3 বছর আগের সিন দেখানো হয়। সিয়ংহু বিজনেস ট্রিপে ইউএসএ গিয়েছিল। সে ময়ূমের থেকে রিউর অ্যাড্রেস নিয়ে তার বাসায় যেতে লাগে। তখন সে রিউকে বাইরে আসতে দেখে, আর তাকে দেখে অনেক সিক লাগছিল। তখন জুনও বাইরে আসে, আর তারা দুইজন একসাথে হাঁটছিল। এটা দেখে সিয়ংহু আবার তার কাজে চলে আসে, আর কাজ নিয়ে বিজি হয়ে যায়। কিছুদিন পর রিউ তাকে মেসেজ করে যে তুমি ইউএসএ এসেছো আর আমাকে বললেও না, কিন্তু সিয়ংহু তার মেসেজটা ইগনোর করে। তার কিছুদিন পর রিউ আবার তাকে মেসেজ করে বলে, কেমন আছো তুমি? হয়তো তুমি অনেক বিজি, তাই আমার মেসেজ দেখতে পারছো না। সিয়ংহু তখনও তার মেসেজটা দেখে, কিন্তু কোনো রিপ্লাই করে না। এরপর সিয়ংহুর বার্থডেতে রিউ সিয়ংহুকে কল করে, কিন্তু সিয়ংহু কল রিসিভ করে না। এরপর রিউ তাকে হ্যাপি বার্থডে মেসেজ পাঠায়। সিয়ংহু সেটাও দেখে, কিন্তু কোনো রিপ্লাই করে না। আর এটা সেই সময় ছিল যখন রিউ অনেক ডিপ্রেসড ছিল। সিয়ংহু এইসব ভেবে গিল্টি ফিল করে।
সে রিউর জানালার দিকে তাকিয়ে বলে, ছোট থেকে সব সময় রিউ আমার পাশে থেকেছে, কিন্তু রিউর খারাপ সময় সে আমায় পায়নি। পরের দিন সকালে রিউ নিচে আসলে তার আম্মু আব্বুকে দেখতে পায়। তার আব্বু তাকে একটা খাবার বানিয়ে দিতে লাগে, আর রিউর আব্বু বলে পরের বার হসপিটাল গেলে আমায় সাথে নিয়ে যাবে, আর এতে রিউও রাজি হয়। এরপর সিয়ংহুর আম্মু ময়ূমের আম্মুকে রিউর ব্যাপারে জানায়। তখন ময়ূমও রিউর ব্যাপারে জানতে পারে, আর সে তাড়াতাড়ি করে রিউর কাছে আসে। অন্যদিকে সিয়ংহুর আব্বু পেশেন্টদের ডিটেল দেখার সময় রিউর নামও দেখতে পায়, আর সে রিউর রিপোর্ট দেখে সেও শক হয়ে যায়। এরপর সে সিয়ংহুকে কল করে আসতে বলে। সিয়ংহু জিজ্ঞেস করে রিউর অবস্থা কেমন। তার আব্বু বলে রিউকে একবার হসপিটালে নিয়ে আসতে, সে ভালো মতো চেক করে দেখবে। বিকেলবেলা ময়ূম কাজ শেষে বাসায় যাচ্ছিল, তখন সে একদম চুপচাপ ছিল। পিছন থেকে দানহু তাকে ডাকতে লাগে, কিন্তু ময়ূম কোনো রেসপন্স করে না। এরপর দানহু তাকে তার বাসায় নিয়ে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে, সে এত স্যাড কেন। এরপর রিউ ও দানহুকে সবকিছু খুলে বলে। দানহু বলে, তুমি চাইলে এখানে কান্না করে নিতে পারো। দানহু বলে, তুমি চাইলে এখানে কান্না করে মন হালকা করে নিতে পারো। এরপর রিউর সাথে ভালো টাইম স্পেন্ড করো, সব সময় তাকে সাপোর্ট দিও, কারণ সে মরতে মরতে বেঁচে এসেছে আমার ইউন্দুর মতো। ময়ূম জিজ্ঞেস করে ইউন্দুর কি হয়েছিল। দানহু বলে 2 বছর আগের কথা, একটা নাম্বার থেকে অনেকবার কল এসেছিল। এরপর কাজ শেষ করে আবার সেই নাম্বারে কল করে জানতে পারি আমার ওয়াইফ আর মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ মারা যায়, কিন্তু ইউন্দুর অনেক বড় একটা সার্জারি হয় আর সে কোনো মতো বেঁচে যায়। এতে দানহুর চোখেও পানি চলে আসে, আর ময়ূম দানহুকে কিস করে ফেলে। তখন সে বুঝতে পারে সে কি করেছে আর তাড়াতাড়ি সেখান থেকে পালায়। এতে দানহুও শক হয়ে যায়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।